আজকে আমি তোমাদের এবিটিএ 2025-এর 841 পেজের অঙ্কগুলো করে দেখাবো। তো তোমরা দেখো টেস্ট পেপারের পেজটা খোলো, 841 পেজ। তা কি বলেছে প্রথম কোশ্চেনটা, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হয় এক ব্যক্তির বার্ষিক আয় 500 টাকা বেশি হয়। তাহলে ধরি মূলধনটা এক্স ধরে নিলাম। তা প্রথম ক্ষেত্রে এসআই কত ভ্যালুগুলো পুট করলাম। পি এর ভ্যালু হচ্ছে এক্স, আর এর ভ্যালু হচ্ছে 4%, আর টি 1 বছর, তাহলে 100, তাহলে 4x/100 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে এসআইটা কত, সেটা আমি ভ্যালুটা পুট করলাম। এখানে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 5%, তাহলে 5x/100 টাকা। তাহলে বুঝতে পারলে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে 4% ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে 5%। তো দুটোই আমরা বার করে ফেললাম। তারপর আমরা কী করলাম, প্রশ্ন অনুসারে তো দ্বিতীয় ক্ষেত্র থেকে প্রথম ক্ষেত্রে বিয়োগ করলাম। এই সুদের পার্থক্যটা কত হবে, 500 টাকা। 500 টাকা বেশি বলেছে। এবার আমরা ক্যালকুলেশনটা করলাম। 100 লসাগু 5x - 4x, তাহলে 5x থেকে 4x গেলে x, তাহলে 100, ক্রস গুণ করলাম, 500 তাহলে 1 আছে, তাহলে x এর মান বেরিয়ে গেল। তাহলে ওই ব্যক্তির মূলধন কত টাকা, 50,000 টাকা। ক্লিয়ার? তো দুইয়েরটা কি বলেছে দেখে নাও। এক্স স্কোয়ার ভ্যারিয়েশন ওয়াই কিউব হলে সঠিক সম্পর্কটা কি হবে, এই যে লিখে দিয়েছে। তাহলে এনটা যোগ হয়েছে এখানে, তাই জন্য এবার এইটাই হবে এমসিকিউতে। আচ্ছা, তাহলে দুইটা বুঝতে পেরেছো? এক্স স্কোয়ার ভ্যারিয়েশন ওয়াই কিউব হলে সঠিক সম্পর্কটি কী হবে, এমসিকিউ। অপশানগুলো দিয়ে দিয়েছে, কোন অপশানটা হবে। তাহলে এখানে খালি এনটা অতিরিক্ত আছে, তো এখানে যদি আমি এন লাগিয়ে দিই তাহলে এটাই হবে। এবার তৃতীয় নম্বরটা দেখো। দ্বিতীয় নম্বরটা কি বলেছে, শেষ পার্টটা পড়ো প্রশ্নটা। এবিসিডি রম্বসের একটা রম্বস, এবিসিডি একটা রম্বস। রম্বস মানে বোঝো যে চার বাহু সমান, কিন্তু কোনগুলো কিন্তু 90 ডিগ্রি নয়। এবিসি কোণ 60 ডিগ্রি, এডি 4 সেমি হলে এসির মান কত? আমি একটা এবিসিডি রম্বস অঙ্কন করেছি। তা এডিটা যদি 4 সেমি হয় তাহলে প্রত্যেকটা বাহু 4 সেমি হবে। তোমাকে এসিটা বার করতে দিয়েছে আর এবিসি কোণটা দিয়ে দিয়েছে। অঙ্কন অনুসারে তুমি বুঝতে পেরে গেছো। তা দেখো কীভাবে করেছি। এবিসি কোণ 60 ডিগ্রি আর এডি 4 সেমি। তো এবিসি রম্বসের 4টি বাহু কী হয়, বাহুর দৈর্ঘ্য সমান হয়, লিখেছি সেরকমভাবে। এবার এবিসি ত্রিভুজের এবিসি কোণ কত, 60 ডিগ্রি। এবি সমান সমান কত, বিসি। তাহলে এবি সমান সমান যদি বিসি হয় তাহলে বিসি এ কোণ সমান সমান বিএসি কোণ হবে, কারণ সমান বাহুদের বিপরীত কোণ সবসময় সমান হয়। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই যে এবি সমান সমান যেহেতু বিসি, তাহলে বিসি এ কোণ সমান সমান কি, বিএসি কোণ হবে, সমান বাহুদের বিপরীত কোণ সমান হবে। আর আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এবিসি কোণ কত, 60 ডিগ্রি। তাহলে বিসি এ কোণ প্লাস বিএসি কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে বিসি এ কোণ প্লাস বিএসি কোণ 180 থেকে 60 বিয়োগ করে দিলাম 120 ডিগ্রি। তাহলে বলা যায় বিসি কোণ যদি কত, 60 ডিগ্রি, তাহলে বিএসি কোণ কত হবে, 60 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজ। এবিসি কি একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এসির বাহু দৈর্ঘ্য কত, 4 সেমি। নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো, ভালো করে দেখে নিও। একটু ডিটেলস করেছি, শর্টকাটও করা যায়, শর্টকাট করলেও হতো অঙ্কটা, কিন্তু আমি তোমাদেরকে ডিটেলস করে দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না, বুঝতে পারবে। নেক্সট ওয়ান। তারপরটা কি বলেছে, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি। তো একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 3πr²। এটা ফর্মুলা, এটা জানো তো। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি, 4πr²। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, 3πr²। কেন হয়, আগের ভিডিওতে আমি করে দেখিয়েছি। কারণ সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², পুরো গোলকটা। আর এটাকে যদি অর্ধেক করে দেওয়া হয় এরকম আকার ধারণ করবে। তা 4πr²কে যদি 2 দিয়ে ভাগ করি তা কত হবে, 2πr²। তাহলে এই জায়গাটা কি তাহলে ফাঁকা থাকবে, এই জায়গাটা নিশ্চয়ই ফাঁকা থাকে না। এই জায়গাটা কীরকম হয়, এরকম আকার ধারণ করবে। ছবিতে দেখবে, বইতেও ছবি আছে। তো এই জায়গাটা বৃত্তাকার হলে কী হবে, πr²। তাহলে 2πr² আর πr² কত হয়ে গেল, 3πr²। এইভাবে ক্যালকুলেশনটা হয় আর কি, তাই জন্য লেখা হয়েছে। যাই হোক,
চারেরটা গড়ের অঙ্ক শিখিয়েছি 2x মাইনাস 4x প্লাস 1 আর 10-এর যৌগিক গড় হচ্ছে 5, x এর মান কত? কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে গড় 5টা সংখ্যা, তাহলে কি করতে হবে? তাদের যোগফলকে 5 দিয়ে ভাগ করতে হবে। যত সংখ্যা দেবো তত দিয়ে ভাগ শিখিয়ে দিয়েছি। আর গড়ের মান কত? 5। এবার কি করেছি? 2 মাইনাস 4 আর 10 ক্যালকুলেশন করে কত হয়েছে? 9 হয়েছে। আর এক্স 2x আর x যোগ করে কত হয়েছে? 4x। এবার ক্রস গুণ করে তোমরা কীভাবে করেছি সেটা দেখে নাও। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? খুব সোজা। এবার 6 অঙ্কটা কি বলেছে? সি কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, চাপ হচ্ছে এবি 5 সেমি হলে এবিসির মান কত? মানে থিটার মান যাই হোক, যাই বলি আমরা। এই হচ্ছে অঙ্কটা করে দিয়েছি, দেখে নাও। এখান থেকে এটা এতটা হচ্ছে 5 সেমি, আর এটা 5 সেমি ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 5 সেমি। এটা ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, আর এটা চাপ 5 সেমি। এবি 5 সেমি চাপটা, এবি চাপটা 5 সেমি। তা প্রদত্ত এবি, এটাকে কি ধরেছি? এস এটা কিন্তু 5 সেমি। ব্যাসার্ধ কত? আর 5 সেমি। তাহলে আমরা জানি এস ইজুকাল টু আর কিউ, এটা মাথায় রেখে দিও, এটা খুব ভালো করে মাথায় রেখো। তা আর কিউ ইজুকাল টু এস, তাহলে থিটা আর কি, ভেরি সরি, আর থিটা কিউ বলছি, দেখো একটু অন্য খেয়ালে ছিলাম, ভেরি সরি। এস ইজুকাল টু আর থিটা, তাহলে আর থিটা ইজুকাল টু এস, তাহলে থিটা ইজুকাল টু কি দিই? কত? এস বাই আর, এটা মাথায় রেখে দিও। তা সেরকমই থিটার ফর্মুলাটা ফেললাম, এস বাই আর রেডিয়ান। তাহলে এস এর ভ্যালু কত? 5, আর এর ভ্যালু কত? 5 রেডিয়ান। 5 5 কাটলো, কত বেরিয়ে গেল। এবার 6টা হয়ে গেল, 2-এর দাগে চলে যাও। 2-এর দাগে কি বলেছে? a/b সমান সমান 2:3, b/2 সমান সমান 2:3। তাহলে a/b/c সমান সমান কত? তাহলে এই এখানে এইটা বি, এটাও এখানে বি, এই বিটা দিয়ে উপরটাকে গুণ করলাম, 2 দুগুণে কত? 4, 3 দুগুণে কত? 6। আবার এই বিটা দিকে নিচেরটাকে গুণ করলাম, 3 দুগুণে কত? 6, 3 3 কত? 9। তাহলে a/b/c সমান সমান কত হবে? 4:6:9। এই যে এই এখন 4 বি মিলে গেছে, বি 6 হয়ে গেছে, আর এটা নাই। তারপর 2-এর অঙ্কটা দেখবে। 2-এর অঙ্কটা একটা মান নির্ণয় করতে দিয়েছে, এটার মান 243 ভাঙানো হয়েছে। কটা 3 আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা 3, তার মানে 4টে 3কে ডবল বর্গমূল করলে কত? 2টো 3 চলে আসবে। তা 3 3 কত হলো? 9, আর একটা রুটের মধ্যে রয়ে গেল, এই যে তাই করা হয়েছে। আর 27কেও তাই করা হয়েছে, 3টে 3, 27 মানে কত? 3টে 3, দুটো 3-এর বর্গমূল একটা চলে এলো, আর এটা √3-তে আর একটা রুটের মধ্যে রয়ে গেল। তা 9√3 থেকে 3√3 গেলে কত হবে? 6√3। ক্লিয়ার? তবে 3-এর অঙ্কটা, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? মান কত? অর্ধবৃত্তস্থ কোণের মান কত? 90 ডিগ্রি, এটা আমরা জানি। 3 4 5 6 7, এর মধ্যমান কত? 5, দেখতেই পাচ্ছি একদম চোখের সামনেই রয়েছে। তারপরটা sec থিটার মান সর্বদা কত? 1-এর থেকে কি হবে? sec থিটার মান সর্বদা 1-এর থেকে বৃহত্তর হবে, মনে রেখে দিও। 5-এরটা দেখলে, এবার 6টায় যাও। 6-এর অঙ্কটা তোমরা দেখো কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলির অনুপাত কত? 1:1। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলির অনুপাত কত দিয়েছে? 1:1। ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকের দৈর্ঘ্য কত? x। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত ধরেছি আমরা? x। তাহলে আমি চিত্র অনুযায়ী, তাহলে AB ইজুকাল টু BC ইজুকাল টু কত? x ধরে নিয়েছি। এবিরও মান যা, বিসিরও মান তাই x। তা আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সেই পিথাগোরাসের ফর্মুলাটাই অবলম্বন, AC স্কয়ার ইজুকাল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজুকাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে AC স্কয়ার, এটার ভ্যালু কত? x স্কয়ার 2x স্কয়ার। তাহলে স্কয়ারের তুলতে গেলে এদিকে রুট ওভার দিয়ে দিতে হয়। x কটা আছে? 2টো আছে, তাহলে একটা বাইরে চলে এলো, আর রুটের মধ্যে 2 রয়ে গেল। তাহলে ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলির অনুপাত কত হবে?
এই একটা বাহু, এই একটা বাহু, আর একটা এসি বাহু। এক্স 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 কাটলো, তার মানে এখানে কত রইলো? 1 রইলো, 1 রইলো, আর এখানে কত রইলো? √2 রইলো। বোঝা গেছে? ঠিক আছে তো? 1:1 টু ড্যাশ দিয়েছিল, ওই ড্যাশের জায়গায় এইটা বসবে। 3 দাগে সত্য মিথ্যা। কিছু টাকা চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা কম। বিবৃতিটা কি? মিথ্যা। কিছু টাকা চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা কম হয়, কোনোদিনই হয় না। চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদ অপেক্ষা বেশি হয়, 1 বছরের ব্যতিক্রমে। 1 বছরের ক্ষেত্রে দুটোই সমান হয়, কিন্তু যখনই 2 বছর 3 বছরে যাবে, এই ধরনের অঙ্ক করেছি, দেখে নেবে। তারপরে দিয়েছে x⁸ প্লাস 5x⁴ প্লাস 4 = 0। x⁴ সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তৈরি করো। x⁴ সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে দিয়েছে, দেখো করে ফেলেছি। তাহলে বিবৃতিটা কী হয়ে গেল? সত্য। ঠিক আছে? তারপরে 3-এরটা, তারপরে যে 3-এরটা দিয়েছে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে অনেক বৃত্ত অঙ্কন করা যায়। যায় কি? 3টি অসমরেখ বিন্দু দিয়ে অনেক বৃত্ত অঙ্কন করা যায়? সম্ভব না, বিবৃতিটি মিথ্যা, কারণ 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। 4-এরটা দেখো, এত 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 দুটি সংখ্যাগুরু মান 2 এবং 3। বিবৃতিটা কি? সত্য। দেখো 2 কটা আছে? 3টে। 3 কটা আছে? 3টে। তাহলে 2 আর 3টেই সংখ্যাগুরু। 5-এরটা দেখো, 5-এরটা কি বলেছে? দেখতে পাচ্ছ তো? tan স্কোয়ার 44 ডিগ্রি ইন্টু tan স্কোয়ার 46 ডিগ্রি = 1। দেখো প্রমাণ করেছি। tan স্কোয়ার 46 ডিগ্রি মানে কি? tan স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 44 কেন লিখলাম? ওই 90 থেকে 46 বিয়োগ দিলাম, কত হলো? 44। 90 থেকে 44 মানে 46। তা tan স্কোয়ার 90 ডিগ্রি মানে থিটা, এটা থিটা কোণ, তাহলে কি? cot স্কোয়ার থিটা। তা tan স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মান কত? 1। জানো তো? তাহলে বিবৃতিটা কী হয়ে গেল? সত্য। ওরাও যা দিয়েছে আমাদেরও তাই মিলিয়েছে। সরি, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে তার ঘনফল 1 ঘন সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? √3 সেন্টিমিটার। তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা কি? বাহু ইন্টু √3। নিশ্চয়ই জানো, না জানলে জেনে নাও। ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু √3। তাহলে সমান সমান √3 লিখতে পারি। তাহলে বাহু সমান সমান কত? √3টা এপার থেকে এপারে পাঠিয়ে দিলাম, তাহলে √3 কেটে গেল, কত? 1। তাহলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল, ঘনকটার বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তনের ফর্মুলা কি জানো? বাহুর কিউব। না জানলে জেনে নাও, বাহুর কিউব। তাহলে বাহুর জায়গায় কত বসালাম? এই বাহুর ভ্যালুটা পুট করলাম। তাহলে 1-এর কিউব কত হয়? 1 ঘন সেমি। তাহলে বিবৃতিটা কি হয়ে গেল? সত্য। বুঝতে পারলে নিশ্চয়ই? না বুঝতে পারলে বুঝে নাও। তা আশা করি তোমাদের ভালোই লাগছে, আর না ভালো লাগলেও দেখো, কিছু শেখা যাবে। আমি যেটুকুনি জানি সেটুকুনি জানানোর চেষ্টা করছি। আমি সব জানতা নই, ভুলভ্রান্তি থাকেই, ভুলভ্রান্তি হতেই পারে। তবে যতটা জানি ততটা জানানোর আমি চেষ্টা করছি। আশা করি তোমাদের খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। তোমরা ভালো রেজাল্টই করবে, ভালো করে একটু শিখে নাও। আর আরেকটা কথা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জানাতে গিয়ে আমার একটু প্র্যাকটিস হচ্ছে, অনেক স্পিডে প্র্যাকটিস করছি তো, হ্যাঁ, তা হাতে রানিং অনেক বেড়ে যাচ্ছে, আমিও উপকৃত হচ্ছি। ঠিক আছে, উভয় ক্ষেত্রেই উপকার। দেখো a প্লাস বি হোল কিউব = a কিউব প্লাস বি কিউব, যখন a = b = 0 হবে। এই জিরোর এর মান 0 না হলে এটা সমান এটা কখনোই হবে না, আবার বি এর মানও 0 না হলে এটা সমান এটা কখনোই হবে না। তবে 0 হতে হবে। দেখো দুভাবেই করে দিয়েছি। a প্লাস বি হোল কিউব = a কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা লিখেছি, ফর্মুলা লিখে মানগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে কি 0 এসছে। আবার এইভাবেও করে দিয়েছি, অতটাও করে দিয়েছি, দেখলাম। বুঝতে পেরে যাবে, এগুলো কোনো ব্যাপার না। এই যে এর ভ্যালুটা পুট করেছি, বি এর ভ্যালুটা পুট করেছি, এখানে এর ভ্যালু পুট করেছি, বি এর ভ্যালু পুট করেছি। 0-এর কিউব কত? 0ই হবে। আর 0 0 মানে সিদ্ধ হচ্ছে, 0 হতে হবে।
দ্বিতীয়, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সরল সুদের হার নির্ণয় করো। খুবই সোজা অঙ্ক। ধরি মূলধন কত x টাকা ধরে নিয়েছি, 10 বছরে দ্বিগুণ মানে কি 2x টাকা। তাহলে সুদ কত হবে? এই 2x থেকে এই x টা বিয়োগ দিলে সুদ। এবার SI এর ফর্মুলা ফেললাম, P × R × T ডিভাইডেড বাই 100। SI মানে কত? এই যে সুদ, বসিয়ে দিলাম। P এর মান কত? আসল, বসিয়ে দিলাম। আর জানি না। T 10 বছর, বুঝতেই পারছো। শূন্য শূন্য কাটলো, তাহলে x আর সমান সমান কত? 10x। তাহলে আর সমান সমান কত? 10x বাই x। x কেটে গেল 10। এখানে আমি অঙ্কটা কত দিয়ে করেছি? 100 দিয়ে করে দিয়েছি, দেখে নাও, বুঝতে পারবে। অথবা দিয়ে আমি এই অঙ্কটা, এই প্রসেসও তুমি 100 দিয়েও করতে পারো, ওখানে x দিয়েও করতে পারো। দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি, যা পারছি আমি করে যাচ্ছি তোমাদের সুবিধার্থে। যেটা বুঝতে পারবে, যেভাবে করে এসছো তোমরা, সেইভাবেই তোমরা অঙ্ক করতে পারো। কেউ x ধরে করেছো, কেউ 100 ধরে করেছো, তো দুজনের জন্যই তোমাদের উপকৃত হবে, তোমরা উভয়ই উপকৃত হবে। তারপরের অঙ্কটা বহুবার পেয়েছো। ABC 3 জন একত্রে একটি ব্যবসায় এত 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 অনুপাতে মূলধন দেয়, তাদের বছরের শেষে 13,000 টাকা লাভ হলে এর লভ্যাংশ কত? ABC মূলধনের অনুপাত কত? এই যে বার করেছি। এই যখন ভগ্নাংশে থাকে তখন কিভাবে বার করে শিখিয়ে দিয়েছি আমি। যারা ভিডিও দেখছো শিখে গেছো। 2, 3, 4 এর লসাগু কত? 12। এবার প্রত্যেকটা অনুপাতকে 12 দিয়ে গুণ করবে। তাহলে 6 দুগুণে কত হলো? 12। 3 4 কত? 12। আর 3 4 12। তাহলে 6:4:3। কার লভ্যাংশ চেয়েছে? এর লভ্যাংশ চেয়েছে। কারটা চেয়েছে? এরটা চেয়েছে। এর লভ্যাংশ কত হবে? মোট লাভ কত? 13,000। তার কত? 6। তাহলে আনুপাতিক ভাগাকার করলাম 6, আর 6 আর 4 10, আর 3 কত? 13। তাহলে 6 বাই 13 করেছি। তাহলে কাটাকুটি করে কত বেরিয়েছে? 6,000। ক্লিয়ার? এই যে 13 কে 13, পাশে 3টে শূন্য। বুঝতে পারলে? 3 হয়ে গেল। এবার 4 চলে যাও। 4 এরকম করে কি বলেছি দেখো। একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান এবং আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকের ব্যাস নির্ণয় করো। ব্যাস। ধরি গোলকের ব্যাসার্ধ কত? আর এটা ধরে নিতে পারো, আর না ধরেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। তাহলে গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে। এবার আমরা কি করলাম, এখানে আর কটা আছে? 3টে। এখানে আর কটা আছে? 2টো। তার মানে একটা আরকে রেখে দিলাম, আর বাদ বাকিটা ওপরে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে কত আছে? 4 পাই আর স্কোয়ার আছে। আর এইটা ওপরে গিয়ে কি হলো? উল্টে গেল। 3টে ওপরে চলে গেল, আর 4 পাই আর স্কোয়ারটা নিচে, মানে 3টের থেকে একটা রেখে দিয়েছি, 2টো চলে এসছে। 4 পাই আর স্কোয়ার 4 পাই আর স্কোয়ার কেটে গেল। তাহলে আর এর মান কত? 3। আর মানে কি? ব্যাসার্ধ, আর একক। আর তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ, 6 সেমি, 6 একক। ক্লিয়ার? 5 এর অঙ্কটা দেখো। 5এরটা ভালো অঙ্ক। 5x² - 26x + 5 0 এর বীজগুলির অনন্যকের বীজদ্বয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। তাহলে ধরি বীজ দুটি হচ্ছে আলফার, একটা হচ্ছে কি বিটা। তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা জানি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, এটা 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 কত? -26। আর এটা কত? এটা এ, এটা বি, এটা সি। বীজের অঙ্ক আমি শিখিয়ে দিয়েছি কিন্তু। আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল, হ্যাঁ, মাইনাস বি বাই এ, এটা মাথায় রেখে দেবে, এর সূত্র। তাহলে মাইনাসটা, এই মাইনাসটা কিন্তু এখানে আছে, আর এখানে কত? -26, আর এখানে কত? 5। তা বিটা হচ্ছে -26, আর এটা হচ্ছে কত? 5। মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস 26/5। আর বীজদ্বয়ের গুণফল কি? আলফা ইন্টু বিটা। বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ। তাহলে সি এর মান কত? এই যে 5, আর এ এর মান কত? 5। কত হলো? 1। এবার বীজ দুটির অনন্য কত? আলফার অনন্য কত হবে? আলফার তলায় কত আছে? আলফার তলায় কত আছে? 1 আছে। অনন্য হয়ে উল্টে যায়, মানে দুটি সংখ্যার গুণফল যদি 1 হয়, তাহলে একটাকে অপরটার অনন্যক বলা হয়, 1/আলফা। আর আরেকটার অনন্য কত? বিটার অনন্য কত? 1/বিটা। তাহলে বীজদ্বয়ের অনন্যকের যোগফল কত? 1/আলফা প্লাস 1/বিটা। আলফা আর বিটা লসাগু করলাম। তাহলে আলফা দিয়ে যদি লসাগুটাকে ভাগ করা হয়, বিটা থাকে, বিটার সাথে 1 গুণ করলে বিটা। আর বিটা দিয়ে যদি লসাগুটাকে ভাগ করা হয়, তাহলে কি থাকে? বিটা বিটা কেটে যায়, আলফা থাকে, আলফার সাথে 1 গুণ করলে আলফা। এটা জানো তো? লসাগুটা কি করে করে নেয়? জানো নিশ্চয়ই। না জানলে জেনে নাও। বিটা আর আলফার মান কত? 26/5। আর আলফা বিটার মান কত? 1। তাহলে অ্যান্সারটা কত হলো? 26/5। তা বীজদ্বয়ের অনন্যকের যোগফল কত? 26/5 হলো। এবার বীজদ্বয় অনন্যকের গুণফল কত হবে? এই যে অনন্যকের গুণফল, একবার অনন্যকের যোগফল বার করেছি, আর একবার কি করছি? অনন্যকের গুণফল আমরা করছি। দেখো কি করলাম, আলফা আর বিটা গুণ করলে আলফা বিটা হয়, 1 1 কত? 1। তাহলে 1, আলফা বিটার ভ্যালু কত? 1। 1 আর 1 কেটে গেল, কত রইল? 1। এবার তাহলে সমীকরণটি কি হলো? সমীকরণটা জানো তো? কিভাবে সমীকরণ তৈরি করতে হয় বীজদ্বয়ের? দেখে নাও, না জানলে দেখে নেবে, শিখিয়ে দিয়েছি। একদম ফর্মুলা লিখে দিয়েছি। x² মাইনাস বীজদ্বয়ের যোগফল x প্লাস বীজদ্বয়ের গুণফল। এবার ভ্যালুগুলো লিখে পুট করবে। x², বীজদ্বয়ের যোগফল কত? 26/5 x, এই যে x। বীজদ্বয়ের যোগফল তো বার করেছি 26/5,
আর 20 এর গুণফল কতবার করেছি? একবার করেছি। ভালো করে খেয়াল করো অঙ্কটা। তাহলে এবার কি হলো? x স্কোয়ার মাইনাস 26x প্লাস 5 একে কত? 5 0। এই যে 5টা তাহলে গেল কোথায়? এই 5টা এই শূন্যর সাথে গুণ হয়ে গেছে। প্রথমে এই যে 3টে পোরশন, 1টা 2টো 3টে পোরশন আছে। আমরা 5টাকে কিন্তু লসাগু করেছি। এই পোরশনটা জানো তো? গত দিনের যে পেজটা করেছিলাম অর্ধেক জিনিসটা দেখিয়েছিলাম। তা এখানে 5টাকে কিন্তু লসাগু করা হয়, সমান সমান 0। এই যে এই 5টা তাহলে যায় কোথায়? 5টা 0-র সাথে গুণ হয়ে যায়। ওখানে দেখিয়েছিলাম ওই 0টার গুণ করে দেখায়নি, ভগ্নাংশে এটাকে রেখে দিয়েছিলাম। যাই হোক, এটা ফলো করবে। তাহলে এটাও দেখে নেবে। ওখানে কিছুটা দেখিয়েছিলাম যে কী করে জিনিসটা চলে আসে সমীকরণটা। এটা বুঝতে পেরেছো? 5 যদি লসাগু হয় তাহলে 5-এর সাথে x স্কয়ার গুণ হলো, আর 26x এর জায়গায় 26x, আর 5 একে কত হলো? 5 হলো। আর তলায় তো লসাগুটা 5 আছে, 5-এর সাথে 0 গুণ করলে কত? 5 0, সরি। ক্লিয়ার? ঠিক আছে? না বুঝতে পারলে কমেন্টসে জানাবে যে কীভাবে জিনিসটা হয়ে গেল। বুঝতে পারবে, যারা এই লেভেলে অঙ্ক করছে বুঝতে পারবে। তারপরে অঙ্কটা কত থেকে? 7 থেকে। দেখো 7 থেকে কি বলেছে? 5-এর পরে 6। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ দেখো, একটু এগিয়ে নিয়ে গেছিলাম, মানে 6 না গিয়ে দেখিয়ে 7 করে ফেলছিলাম। তা পরপরই আমি করে দিয়েছি, সেটা দেখো। অসুবিধা কিছু নেই, আমি যতটা পেরেছি করে দিয়েছি। আর যদি না পেরে থাকি সেটা রেখে দিয়েছি। তা তোমরা দেখো, যতটা পারছি শিখিয়ে যাচ্ছি। 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হলে x প্লাস ওয়াই এর মান কত বার করতে হবে। কীভাবে করেছি অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা টুকেছি সমান সমান 0। এবার এই 2x স্কোয়ারকে ভাঙিয়ে দিয়েছি, x স্কোয়ার প্লাস x স্কোয়ার, তোমার 2x স্কোয়ার হয়ে গেছে, মাইনাস 2xy প্লাস স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান 0। এবার এই এক্স স্কোয়ারকে নিয়েছি, এই মাইনাস 2xyটাকে নিয়েছি, আর ওয়াই স্কোয়ারকে নিয়েছি, একটা ফর্মুলা তৈরি করেছি। আর আরেকটা এক্স স্কোয়ার এখানে রয়ে গেছে, মাইনাস 4x রয়ে গেছে, প্লাস 4 রয়ে গেছে, সমান সমান 0। এখান থেকে ফর্মুলাটা যে তৈরি হয়েছে, কার ফর্মুলা তৈরি হয়ে গেছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি হয়ে গেছে। এটাকে পূর্ণবর্গ করেছি, এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার। তার মধ্যেখানে কি থাকে? মাইনাসের জায়গায় মাইনাস আছে, 2 নিজের থেকে বসাবে, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 2ab। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, মানে 2ab। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এটা কার ফর্মুলা হয়ে গেছে? এক্স মাইনাস 2 হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে দুটি বর্গের যোগফল ইজুকাল টু যদি 0 হয়, তাহলে সেই বর্গগুলোকে প্রত্যেকটারই মান কত হতে পারে? 0 হতে পারে। তাহলে একবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কি 0 ধরলাম, আইদার ধরে। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত? 0। তাহলে এক্স ইজুকাল টু কত? ওয়াই। মাইনাস ওয়াইটাকে পাঠিয়ে দিলাম। তাহলে এক্স এর মান যা হবে ওয়াই এর মান কি হবে? তাই হবে, ঘাবড়ানোর তাহলে কিছু নেই। এতটা তো বুঝেই গেছো। আবার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজুকাল টু কত? 0। এক্স মাইনাস 2 ইজুকাল টু কত? 0। তাহলে এক্স এর ভ্যালু কত? 2। এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 2 হবে নিশ্চয়ই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? 2 প্লাস 2 কত? 4। 2 প্লাস 2 কত হয়? 4 হয়। জানো তো? না জানলে জেনে নাও। দেখো তবে নেক্সট ওয়ান, 7 অঙ্কটা। এবার 7 অঙ্কটা যা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 20 পাই, যার ব্যাসার্ধ 4 সেমি হলে উচ্চতা নির্ণয় করো। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে? এত ঘন সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাই আর সমান সমান এত লিখতে পারি। পায়ের ভ্যালু বসালাম, 22/7। আর এর ভ্যালু কত? 4। এল এর ভ্যালু জানি না, এটা লিখলাম। 22 4 গুণ করলে কত? 88/7। এল 20 পাই। এল সমান সমান কত হবে? এলটাকে রেখে দিলাম, তির্যক উচ্চতা বার করতে হবে। এখানে কত আছে? 20 পাই। তাহলে 20 পাই এর ভ্যালু কত? 22/7। আর 88/7টা এবারে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল 7/88। গুণ চিহ্ন উল্টে গেল। এবার কাটাকুটি করে কত বেরিয়েছে? 5। তার তির্যক উচ্চতা কত? 5 সেমি। অথবা দিয়ে এটা করে দিয়েছি, এটা আরও সোজা। এখানে অনেক মানগুলো বসিয়ে ফেলেছিলাম, এটা আরও সোজা। পাই আর এর সমান সমান কত? 20 পাই। এখানে যেহেতু পাই আছে, পাইটাকে রেখে দিলাম, আর এর ভ্যালুটা খালি পুট করলাম এল। তাহলে এলটাকে রেখে 4 পাইটা কী করলাম? ব্যাপারটা পাঠিয়ে দিলাম। পাই পাই কেটে গেল, আর 20 আর 4 কেটে গেল, 4 5 কত? 20। এটা অনেক ইজি, করে নেবে। অথবা করে দিয়েছি। ঠিক আছে তো, অসুবিধা নেই। তবে নেক্সট ওয়ান,
দারুণ অঙ্কটা দিয়েছে। 8 অঙ্কটা দারুণ দিয়েছে। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 হলে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি দেখাতে হবে। তা সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কত, এটাকে ওপরে পাঠিয়ে দিলাম, তৈরি করলাম। তাহলে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কত, 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু কত, কস স্কোয়ার বিটা লিখতে পারি, কারণ সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু কত 1। তাহলে কস স্কোয়ার বিটা ইকুয়াল টু কত হবে, নিশ্চয়ই বুঝতে পারছো তো, সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু কত 1। তাহলে কস স্কোয়ার বিটা ইকুয়াল টু কত 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, সেটাই পুট করা হলো, নিয়ে যাও। তা সাইন স্কোয়ার আলফা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা মানে কি, কস স্কোয়ার বিটা লিখতে পারি তো, এই যে এটা যখন বেরিয়েছে এটা লিখতে পারি, এটা জায়গায় এটা লিখেছি। তাহলে সাইন স্কোয়ার আলফা মানে কি, কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে সাইন থিটা ইকুয়াল কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আলফাটা এখানে থিটার মতন কাজ করছে। কস স্কোয়ার কি হলো, কেটে গেল, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু কত, বিটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফাটাকে এপারে নিয়ে চলে গেলাম, তাহলে বিটা প্লাস আলফা, তাহলে দেয়ারফর আলফা প্লাস বিটা কত 90 ডিগ্রি, প্রমাণিত হয়ে গেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। 9টা দেখবে, ডিজাইন হয়ে গেছে, প্রথমে এই ছবিটা এঁকে দিলাম উল্টো দিকে, তোমাদের দেখলাম বুঝতে অসুবিধা হবে তাই জন্য এইভাবে করে দিয়েছি। কি দিয়েছে দেখো, খুবই সুন্দর অঙ্ক, 9 অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। 10 সেমি ব্যাসের একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব 3 সেমি হলে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। জ্যায়ের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। 10 সেমি ব্যাস, ব্যাসটা কত 10 সেমি ধরে নিলাম, এবি ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে এবি, তাহলে ব্যাসার্ধ কত হবে, এও বা ওবি, এও লিখতে পারো ওবিও লিখতে পারো। জ্যায়ের দূরত্ব কত 3 সেমি, তার মানে ওইটা ও থেকে ই, এই যে জ্যা, ওই ব্যাসটা থেকে কেন্দ্র থেকে এই জ্যাটা দূরত্ব হচ্ছে 3 সেমি, ওইটা হচ্ছে 3 সেমি, যে এইটুকুনি জায়গা 3 সেমি। এবার ওই ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ তৈরি করে ফেলেছি, এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করেছি, এটাও কিন্তু ব্যাসার্ধ হয়ে গেছে। এখান থেকে এতটা যেমন ব্যাসার্ধ, এখান থেকে এতটা যেমন ব্যাসার্ধ, এখান থেকে এতটা ব্যাসার্ধ, একটা ত্রিভুজ তৈরি করার জন্য এই ব্যাসার্ধটা কি করলাম, যোগ করে দিলাম ওইটা। এটা অতিভুজ, এটা লম্ব, এটা লম্ব, এটা ভূমি হয়ে গেল। এবার ওই ত্রিভুজের ওডি স্কোয়ার ইকুয়াল টু কি, ওই স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পেয়ে গেলে এবার মানগুলো পুট করেছি, মানগুলো পুট করে এবার কি করেছি, ইডির ভ্যালুটা বার করে ফেলেছি। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত, ইডিটা কত, ইডি যদি 4 সেমি হয় তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, জ্যায়ের দৈর্ঘ্য কি সিডি, তো জ্যায়ের দৈর্ঘ্য এখানে সি থেকে ডি, তাহলে ই থেকে ডি অবধি আমরা বার করেছি কত 4, তাহলে সি থেকে ডি অবধি কত হবে, 4 দুগুণে কত হবে 8। তাহলে দেখো আমরা আবার করে ফেলেছি, কোনো অসুবিধা নেই, না বুঝলে বুঝে নাও, ঠিক আছে। খালি অঙ্কটা থেকে চিন্তা করবে কি আছে, সলভ করা আছে, আর যতটা পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। আর যদি সেই ধরে 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 করে করে বোঝাতে হয় তাহলে ভোর হয়ে যাবে, সেই সময় নেই। এবার 10-এর অঙ্কটা দেখো, 10-এর না 11-ওর, দেখো 10-এর অঙ্কটা আমি স্কিপ করে চলে গেছি, এই জন্যে ভেরি সরি। কি দিয়েছে ভ্যালু, আর কি ভ্যালু দিয়েছে, নির্ণয় করো, যেখানে সামেশন অফ এফ কত 10, এটা দিয়েছে। তো কী করে করবো, এই অঙ্ক করেছো, তাড়াহুড়োর জন্যে প্রথমে এটা ঢুকে নেবে, সামেশন অফ এফ কত 10, এই সামেশন অফ এফের জায়গায় কত বসাবে 10 বসাবে, ওয়াই ভ্যালু কত এইটা বসিয়ে দিলে,
হয়েছে? 2 দিয়ে কাটাকুটি করে নিতে পারো, অসুবিধা নেই, বা 10টাকে পারে পাঠিয়ে দাও। ক্রস গুণ করো, 2 আর 10 কেটে দাও, 2 কে 2, 5 দুগুণে কত? 10। ক্রস গুণ করো, যেভাবে খুশি করবে। এক্স বার কত? 36 বুঝতে পারলে না, পারলে না? পেরে গেছো। এই ধরনের আগে করেছো, অসুবিধা নেই। শিখে গেলে যেভাবে করলাম, ভ্যালুগুলো যা যা দিয়ে দিয়েছে, ভ্যালুগুলো ভ্যালুগুলো হচ্ছে মেন, তোমার ভ্যালুগুলো হচ্ছে মেন। এবার ভ্যালুগুলো যদি থাকে, ওয়াই ভ্যালুটা দিয়েছিল এক্স মাইনাস 5/2, সামেশন অফ এফ ওয়াই কত দিয়েছিল? 6, আর সামেশন অফ এফ কত দিয়েছে? 10। তো আমাকে এইটার মধ্যে দেখো সব কিছু আছে, এই প্রথম, তাই জন্য এটাই টুকতে হবে। তা সামেশন অফ এফ কত দিয়েছে? 10 টুকেছি। আর ওয়ার ভ্যালু কত? এইটা টুকেছি, ওয়াই জায়গায় এটা লিখেছি, এই যে এটা। তুমি 10 দিয়ে এটাকে গুণ করে নিতে পারো, 2 দিয়ে এটাকে কাটাকুটি করে নিতে পারো, অসুবিধা কিচ্ছু নেই। এই 10টা কি আছে? গুণে আছে, এবারে পাঠিয়ে দিয়েছি। এবার 2 আর 10 কাটাকুটি করেছি, 2 কে 2, 5 দুগুণে 10, তারপরে ক্রস গুণ করে দিয়েছি। ঠিক আছে? তারপরে নেক্সট ওয়ানে চলে যাও, এবার 11টায় যাও। আচ্ছা, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এক্স বাই আর। আবার আর কস থিটা ইজ ইকুয়াল টু কত? ওয়াই, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? ওয়াই বাই আর। ঠিক আছে? তারপরে দেখো, তাহলে আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। এবার সাইনের ভ্যালু পুট করলাম এক্স বাই আর, বাইরে আছে স্কোয়ার। কসের ভ্যালু পুট করলাম ওয়াই বাই আর, বাইরে আছে স্কোয়ার। স্কোয়ারটাকে করলাম, সূচকের ব্যবহার করলাম, এক্স এর স্কোয়ার আর এর স্কোয়ার, ওপরতলায় নিচতলায়, ওপরতলায় যতটা পাবে নিচতলায় ঠিক ততটাই পাবে, এটা তাই করলাম। এবার আর স্কোয়ার লসাগু করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রইলো, ক্রস গুণ করলাম, তাহলে আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর এর ভ্যালু কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো থিটা নেই, থিটা পরিচিত, অ্যান্সার হয়ে গেল। 12টায় যাও, 12টা কি বলেছে দেখো, অঙ্কটা ভালো করে পড়ো। আমি যে ছবিটা এঁকেছি এই ছবিটা হবে না, এই ছবিটায় অঙ্কটা হবে না, করার চেষ্টা করেছিলাম, তা করতে গিয়ে জিনিসটা আটকে গেছে। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি এবং 12 সেমি হলে তার পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এখন কথাটা হচ্ছে, এটা হবে 12 সেমি, ভালো করে জিনিসটা বুঝে নিও। ভূমিটাকে 12 সেমি ধরে নিলাম, এটাকে মনে করো 6 সেমি আঁকলাম, মাপ নিয়ে 6 সেমি আঁকলাম, যেরকম করে ত্রিভুজটা আঁকে, আর এটা হচ্ছে 8 সেমি, এই দাঁড়াচ্ছে। এটাকে যদি পরিবৃত্ত একটা আঁকা হয়, তলার বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলাম, আর এই সাইডের বাহুটা সমদ্বিখণ্ডিত করলাম, মোটামুটি এরকম জায়গাতে ছেদটা করবে। এবার এই বিন্দুটাকে কেন্দ্র করে তুমি একটা বৃত্ত আঁকছো, পরিবৃত্ত। এবারে ব্যাসার্ধটা তোমার তাহলে কত হবে? এই ও এর সাথে এও যোগ করতে পারো, তুমি এখান থেকে এইটুকুনিও বার করতে পারো, এটা হচ্ছে কথাটা। তো এটা এখনো আমার পক্ষে সমাধান করা সম্ভব হয়নি। এবার তোমাদেরকে বলছি,
এই 12-র জায়গায় যদি 10 থাকতো, আমি চেষ্টা করেছিলাম প্রথমে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে। 12 স্কয়ার কত হচ্ছে 144, 8 স্কয়ার 64, আর 6 স্কয়ার কত 36। 144 নট ইকুয়াল টু 100, তার মানে এটা সমকোণী ত্রিভুজ না। বুঝতেই পেরে গেছি। যদি সমকোণী ত্রিভুজ হতো, তার মানে 12-র জায়গায় কত থাকতো 10 থাকতো, তা 10 স্কয়ার কত হতো 100 হতো, তাহলে 100 আর 100 মিলতো। যদি সমকোণী ত্রিভুজ হতো, যদি সমকোণী ত্রিভুজ এটা হতো, তাহলে এটা 10 সেমি হতো। 10 সেমি বাহুর ঠিক মধ্যিখানটায় ওই কেন্দ্রটা হতো। 10 সেমি বাহুর মধ্যিখানটা ঠিক কেন্দ্রতে হতো, তার মানে অ্যান্সারটা কত হতো 5 হতো। এটাই বলে দিলাম তোমাকে। এইভাবে অঙ্কটা হবে। অতিভুজ স্কয়ার যদি লম্ব স্কয়ার, তাহলে 100, তো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই হিসাবে তোমাকে অঙ্কটা করতে হবে। দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। যদি বুঝতে পারো ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না বুঝতে পারো, এটা এখনো তাহলে আমার কিছু করার নেই। ঠিক আছে? তোমরা যদি কেউ অঙ্কটা করে থাকো, তা আমাকেও পাঠিয়ে দিও অঙ্কটা, আমিও তাহলে একটু শিখে নেব। আমি এখনো সময় পাইনি এটা অঙ্কটা নিয়ে বসার। তাহলে তখন পরিব্যাসার্ধটা তাহলে কত হয়ে যাবে? পরিব্যাসার্ধটা 5 সেমি হয়ে যাবে। কারণ ত্রিভুজের দুটি বাহুর, কারণ কি, ত্রিভুজের দুটি বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে যদি এটা যে তৃতীয় বাহুর বর্গের যা হবে, আর অপর দুই বাহুর বর্গের সমষ্টির কি হবে? সমান হবে। তাহলে যদি তাই হয়, তাহলে কি হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যে অবস্থিত হয়। সমকোণী পরিবৃত্তের কেন্দ্র, দেখবে পরিবৃত্ত যে অঙ্কন আছে, পরিবৃত্ত যে অঙ্কনগুলো আছে, দেখবে অতিভুজ দিয়ে একটা অঙ্কন আছে। অতিভুজ দিয়ে একটা কি দুটো অঙ্কন তোমাদের করতে দিয়েছিল তোমাদের বইটায়, টেক্সট বইটায়। তা সেখানে দেখবে যে কেন্দ্রটা সেটা অতিভুজের উপর অবস্থিত। তা তখন কি হবে? সেটা অতিভুজের ঠিক মধ্যিখানে অবস্থিত হয়। তার মানে কি পরিভাষাতে তখন কি হবে? 5 হবে। কিন্তু এখানে এটা তো 12 দিয়েছে। এখানে 12-র জায়গায় যদি 10 হতো তাহলে হতো, আমি যে কথাগুলো বললাম। কিন্তু এখানে 12 আছে, তাহলে তোমার সৃষ্টিটা হচ্ছে এখানে। হয় এখান থেকে এইটার দূরত্ব কি করে বেরোবে সেটার দরকার, অথবা এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, এটাও তো ব্যাসার্ধ হচ্ছে। এই যে এটা ব্যাসার্ধ। ঠিক আছে? এটা আমি চেষ্টা করি, যদি পেরে যাই তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমরা যদি কেউ পেরে যাও, আমাকে দেখিয়ে দিও। ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আমি শিখতে রাজি আছি, এখনো শিখছি, অনেক কিছু শেখা বাকি আছে। যতটুকু শিখেছি সেটা তোমাদেরকে শেয়ার করছি, এই আর কি, আর কিছুই না। ঠিক আছে? তোমাদের মধ্যে কেউ কেউ আছো আমার থেকে অনেক বেশি জানো, এটা কোনো এ নয়। ঠিক আছে? তারা অনেক দূর পৌঁছাবে। তাহলে আচ্ছা, এই পর্যন্তই থাক। পরের পেজ নিয়ে আবার সামনের দিন আসছি। ওকে, গুড বাই।